একটা সাধারণ টি-শার্ট আর বিশ্ব রাজনীতির ক্ষমতার খেলা, এর মধ্যে সম্পর্কটা ঠিক কি হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের খুব ইন্টারেস্টিং একটা সম্পর্কের মধ্যে। চলুন তো এই সম্পর্কের ভেতরটা আজ একটু সহজ করে দেখে নেওয়া যাক। তো আমরা বাংলাদেশ আর ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কটাকে মূলত তিনটা ভাগে ভাগ করে দেখব। প্রথমটা হলো বাণিজ্য, তারপর উন্নয়ন সহায়তা, আর শেষে সবচেয়ে জরুরি যে ব্যাপারটা সেটা হলো নিয়মের ক্ষমতা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি বাণিজ্য আর রপ্তানির কথায়। এটাই কিন্তু এই পুরো সম্পর্কের আসল ইঞ্জিন। মানে এটা শুধু কিছু জিনিস কেনাবেচার ব্যাপার না, বরং এর ওপরেই কিন্তু পুরো কূটনীতিক কাঠামোটা দাঁড়িয়ে আছে। ভাবা যায় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ যা কিছু রপ্তানি করে তার প্রায় ৯০% আসে মাত্র একটা জায়গা থেকে, আর সেটা হলো আমাদের তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস, মানে আরএমজি। এই যে একটা জিনিসের উপর এতটা নির্ভরতা, এটাই কিন্তু পুরো অর্থনৈতিক সম্পর্কের দিকটা ঠিক করে দেয়। ব্যাপারটা অনেকটা একটা পাজলের মতো। দুইটা অর্থনীতি যেন একদম একে অপরের জন্য তৈরি। দেখুন, বাংলাদেশ দিচ্ছে তার সাশ্রয়ী শ্রমে তৈরি করা পোশাক, আর ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে বিশাল একটা ভোক্তা বাজার। এই যে একটা পারফেক্ট ম্যাচ, এটাই তাদের সম্পর্কের আসল জোর। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে বাংলাদেশের রপ্তানিটা যেহেতু ইউরোপের বাজারের উপর এতটাই নির্ভরশীল, সেহেতু তাদের সাথে একটা ভালো স্থিতিশীল সম্পর্ক রাখাটা কোনো অপশন না, এটা একটা অর্থনৈতিক বাধ্যবাধকতা। আচ্ছা, শুধু কি বাণিজ্য না, এই সম্পর্কের আরেকটা বড় দিক হল উন্নয়নমূলক সাহায্য। চলুন তো দেখি এই আর্থিক আর কারিগরি সাহায্য কিভাবে সম্পর্কটাকে আরও মজবুত আর মাল্টিফেসেটেড করে তুলেছে। দেখুন, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু শুধু একজন ক্রেতা বা বিক্রেতা না, তারা বাংলাদেশের দারিদ্র্য কমানো, প্রশাসনিক কাঠামো ঠিক করা, জলবায়ু পরিবর্তনের মতো বড় ইস্যুতে সাহায্য করা, এমনকি শিক্ষা আর সামাজিক দিকেও কিন্তু অনেক সাপোর্ট দেয়। তার মানে কি? তার মানে হলো এই সম্পর্কটা শুধু টাকা পয়সা না, এর একটা মানবিক আর স্ট্র্যাটেজিক দিকও আছে। তো এতক্ষণ তো সহজ কথা হলো। এবার চলুন সম্পর্কের সবচেয়ে জটিল আর প্রভাবশালী দিকটা নিয়ে কথা বলি, আর সেটা হলো নিয়মকানুন আর স্ট্যান্ডার্ডস। এখানে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আসল ক্ষমতা, মানে তাদের সফট পাওয়ার লুকিয়ে আছে। এই জায়গাটায় একটা টার্ম আমাদের বুঝতে হবে, রেগুলেটরি সুপার পাওয়ার। জিনিসটা কি? সোজা কথায়, ইউরোপীয় ইউনিয়নের মতো একটা বড় শক্তি যখন তার বিশাল বাজারটাকে ব্যবহার করে শুধু নিজের দেশের জন্য না, বরং পুরো বিশ্বের জন্য নিয়মকানুন বা স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়। মানে, আমার বাজারে মাল বেচতে চাও, তাহলে আমার নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। এই প্রভাবটা কিভাবে কাজ করে সেটা একটা চেনের মতো। ভাবুন, স্টেপ 1, বাংলাদেশের রপ্তানি ইউরোপের ওপর নির্ভরশীল। স্টেপ 2, তাই ইউরোপের বাজারে ঢুকতেই হবে। স্টেপ 3, সেই বাজারে ঢোকার শর্ত হলো তাদের নিয়মকানুন মানা। আর ফাইনাল স্টেপ, এই নিয়ম মানতে গিয়েই বাংলাদেশ নীতিগতভাবে প্রভাবিত হয়। আর এই যে পুরো কৌশলটা, এটাকে একটা দারুণ নামে ডাকা হয়, রেগুলেটরি ডিপ্লোমেসি। মূল আইডিয়াটা হলো নিজেদের বাজারে ঢোকার অনুমতিটাকে একটা কূটনীতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা। এভাবেই তারা তাদের ফরেন পলিসির লক্ষ্যগুলো পূরণ করে। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, বাণিজ্য, সাহায্য আর নিয়ম। এই তিনটা মিলেই তৈরি হয় সম্পর্কের আসল পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার ভারসাম্য। চলুন এবার দেখি এই খেলায় কে কতটা শক্তিশালী আর কেন। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাণিজ্য, এটা হলো ডমিনেন্ট, মানে প্রধান চালিকা শক্তি। অর্থনৈতিক দিকটা ক্রিটিক্যাল, মানে এটা ছাড়া চলবেই না। উন্নয়ন সাহায্য, হ্যাঁ, সিগনিফিক্যান্ট, মানে বেশ গুরুত্বপূর্ণ। আর গভর্নেন্স বা প্রশাসনিক মানদণ্ড, এটাই প্রমিনেন্ট, মানে ক্ষমতার আসল খেলাটা এখানেই। তাহলে আসল প্রশ্নটা কি? এই সম্পর্কটা কি শুধুই নির্ভরতা নাকি পারস্পরিক নির্ভরতা? মানে, বাংলাদেশকে শুধু ইউর ওপর নির্ভর করে নাকি ইউও বাংলাদেশের ওপর নির্ভর করে? উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে দেয়া যাবে না। সঠিক উত্তরটা হলো এটা একটা অপ্রতিসম পারস্পরিক নির্ভরতা বা এসিমেট্রিক্যালি ইন্টারডিপেন্ডেন্ট সম্পর্ক। কথাটা একটু কঠিন শোনালো, সহজ করে বলি।
এর মানে হল দুজনেই দুজনের ওপর নির্ভরশীল, কিন্তু ক্ষমতার পাল্লাটা সমান না। ভাবুন, ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশের মতো আরও অপশন আছে, কিন্তু বাংলাদেশের কাছে ইউরোপীয় ইউনিয়নের মতো এত বড় বাজারের অপশন কিন্তু খুব কম। আচ্ছা, অনেক কিছু তো আলোচনা হলো, এবার সময় হয়েছে এই সব তথ্যকে মাথায় একদম লক করে ফেলার। চলুন একটা কুইক ব্রেন ট্রেনিং সেশন হয়ে যাক, যাতে সবকিছু মনে থাকে। প্রথম প্রশ্ন, বলুন তো এই সম্পর্কের অ্যাঙ্কার বা নোঙর কোনটা? কোন জিনিসটা সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে? একদম ঠিক, বাণিজ্য আর রপ্তানি। মনে রাখার জন্য জাস্ট এই ছবিটা মাথায় রাখুন। বাংলাদেশ থেকে পোশাকের একটা নদী যেন ইউরোপের দিকে বয়ে চলেছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন জিনিসটা এই সম্পর্কটাকে একটু কমপ্লিকেটেড বা জটিল করে তোলে? উত্তরটা হলো রেগুলেশন আর গভর্নেন্স স্ট্যান্ডার্ডস, মানে ওইসব নিয়মকানুন। এটা মনে রাখার জন্য ভাবুন, ইউরোপের বাজারে ঢোকার জন্য একটা বড় গেট আছে, আর সেই গেটে একটা কোয়ালিটি সার্টিফিকেট না দেখালে ঢোকা যাবে না। আর আমাদের শেষ প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের ইউনিক পাওয়ার বা সবচেয়ে আলাদা ক্ষমতাটা কি? উত্তর হল রেগুলেটরি লেভারেজ, মানে নিয়মকানুনের মাধ্যমে প্রভাব খাটানোর ক্ষমতা। মনে রাখার জন্য ভাবুন, একটা বিশাল চুম্বক যেমন ছোট লোহাকে টেনে নিজের দিকে নিয়ে আসে, ইউরোপের বাজারটাও ঠিক সেভাবে ছোট অর্থনীতিকে নিজের নিয়মের লাইনে নিয়ে আসে। তাহলে সব শেষে যদি এক কথায় বলতে হয় বাংলাদেশ ইইউর সম্পর্কটা কেমন, এটা বাণিজ্য নির্ভর, অর্থনৈতিকভাবে ভীষণ জরুরি, নিয়মকানুন দিয়ে প্রভাবিত, উন্নয়ন সাহায্য দিয়ে সাপোর্টেড, আর কিছু নির্দিষ্ট আদর্শের ওপর তৈরি একটা কাঠামো। আর একদম শেষে যদি পুরো বিষয়টাকে একটা মাত্র বাক্যে বলতে হয়, তাহলে সেটা হবে, এটা হলো রেগুলেটরি ডিপ্লোম্যাসি দিয়ে চালানো অ্যাসিমেট্রিক ট্রেড ইন্টারডিপেন্ডেন্সের একটা পারফেক্ট উদাহরণ। এই একটা লাইনের মধ্যেই কিন্তু পুরো সম্পর্কের জটিল আর ইন্টারেস্টিং চরিত্রটা ধরা আছে।